চাষবাস কিন্তু আর আগের মতো নেই বন্ধুরা। চাষবাস বলতে এক সময় তো আমরা বুঝতাম যে কিছু কুপিয়ে চাষ করলাম, কিছু ফলন পেলাম, তাই। এখন কিন্তু অ্যাপ্রোচটা পাল্টে গেছে, যাকে ইংরেজিতে বলা হয় প্যারাডিম শিফট, অর্থাৎ ধ্যান ধারণাটাই পাল্টে গেছে। চাষ শুধু এখন আর চাষ নয়, এখন চাষ হচ্ছে নট কাল্টিভেশন বাট এন্টারপ্রাইজ। মনে রাখতে হবে, চাষের মধ্য দিয়ে আপনারা কিন্তু ব্যবসা করছেন, সেই চাষটাই করবেন যাতে লাভ বেশি পাবেন, তাই তো আপনারা করেও থাকেন। তাই তা অনুষ্ঠানের শুরুতেই রইল রাম ভাইয়ের অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আমাদের আজকের নিবেদন কিন্তু পাট চাষ সংক্রান্ত। কেন এই পাট চাষের কথা বলবো? কারণ বন্ধুরা, আপনারা জানেন যে ওপার বাংলা এবং এপার বাংলার এই যে একটা মেল বন্ধন, এই দুই মেল বন্ধনের একটা সেতু বলতে পারেন পাট চাষ, এটা সেতু বলা যেতে পারে ধান চাষ। তাই জন্য পাট চাষে আপনারা যেহেতু মনোনিবেশ করেন বেশি, দুই বাংলার কথাই আসছে এখানে, তাই আমরা কিন্তু নিবেদন করব আজকের অনুষ্ঠানে, আসরে, যাই বলুন না কেন, পাট চাষ নিয়ে। তা যদি আপনাদের কোনো রকম ভাবে কাজে আসে, আমরা নিশ্চয়ই নিজেদের ধন্য মনে করব। আপনারা যে যা চাষ করেন আর চাষ করতে গিয়ে যে যে অসুবিধার সম্মুখীন হন, আসুন, চলে আসুন, আমরা আপনাদের জন্য হাজির করব ওই বিষয়ে বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদেরকে। তারা দেবেন আপনাদের প্রশ্নের উত্তর। আমাদের একটা ইমেইল অ্যাড্রেস বা ঠিকানা রয়েছে, আপনারা কিন্তু আমাদের ইমেইল করতে পারেন। কিভাবে করবেন একটু লিখে নিন, এটা লিখে নিতে হবে মাথায়। এখন সবগুলো বর্ণ, ইংরেজিতে যাকে বলে লেটার, কিন্তু ছোট হাতের। কি বললাম? সবগুলো বর্ণ বা লেটার ইংরেজিতে, সেগুলো ছোট হাতের। লিখে নিন AIR মানে হচ্ছে অল ইন্ডিয়া রেডিও, কোল KOL মানে হচ্ছে কলকাতা, এগ্রি AGRI মানে হচ্ছে এগ্রিকালচার, খুব সোজা হয়ে গেল মনে রাখাটা, AIR KOL AGRI @gmail.com @gmail.com। এবারে আমরা প্রসঙ্গে আসবো। প্রসঙ্গটা হচ্ছে, আগেই বলেছি, পাট চাষ সংক্রান্ত। কিন্তু বিষয়টা কি ভাই? পাট চাষ সংক্রান্ত তো নানা বিষয় হতে পারে, তো কি নিয়ে আলোচনা করব? দেখুন, চাষ করলেই তো চলবে না, চাষের তো বাজার দর পেতে হবে, একটা মূল্য পেতে হবে, একটা দাম পেতে হবে, তবে তো আপনাদের পোষাবে। নাকি ভুল বলছি? পাটের মূল্য নির্ধারণটা কিভাবে করা হয় আমার থেকে আপনারা ভালো জানেন। কারণ পাটের আঁশ যত ভালো হবে, তার বাজার দামও কিন্তু ভালো হবে। তাহলে কি বোঝা যাচ্ছে? পাটের আঁশ নানা ধরনের হতে পারে, নানা মানের, নানা গুণের হতে পারে। তাহলে এটার গুণগত মানের ভিত্তিতে এর একটা বিভাজন আছে, তাই তো? তাকে আমরা বলছি গ্রেডিং। তা গুণগত মানের বিচারটা করব কি করে? তার জন্য নির্দিষ্ট রয়েছে পাটের গ্রেডিং, যে কথাটা একটু আগে বলছিলাম। আজ আমাদের মূল বক্তব্যের বিষয় কিন্তু পাট হলেও আমরা মেস্তাকে ফেলে দিতে পারবো না, একটু ছুঁয়ে যাব। সব জায়গায় আমাদের দেশে তো মেস্তা হয় না, আমাদের রাজ্যেও, পশ্চিমবঙ্গের কথা যদি বলি, খুবই কম, হয়তো কোনো কোনো জায়গায় পাহাড়ের দিকে হতে পারে। আজকের এই আলোচনা থেকে আমরা এ বিষয়ে পরিষ্কারভাবে ধারণা পাবো। আপনারা যেমন জানবেন, আমি নিজেও কিন্তু সমৃদ্ধ হব। কারণ কে আসছেন জানেন তো আপনাদেরই বলার জন্য। পাট ও মেস্তার ইনস্ট্রুমেন্টাল গ্রেডিং। আবার বলছি, পাট ও মেস্তার ইনস্ট্রুমেন্টাল গ্রেডিং। অবশ্যই কেন ইনস্ট্রুমেন্টাল গ্রেডিং করবেন? তার কারণ হচ্ছে ভালো রোজগার, ভালো আয়, ভালো দাম পাওয়ার জন্য। চাষিদের বোঝাবো গ্রেডিং কি, ইনস্ট্রুমেন্টাল গ্রেডিং আমি নিজেও জানি না, যদি একটু পরিষ্কার করে বলেন। আচ্ছা, আমরা যখন পাট কিংবা মেস্তা গাছ থেকে তার তন্তুটা উৎপাদন করি, তার কিছু গুণগত বৈশিষ্ট্য আমরা ধরে রাখি, যেটা ভবিষ্যতে তার ব্যবহারের জন্য খুবই দরকার। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পাটের স্ট্রেংথ, যেটা আমরা শক্তি বলি। তারপরে পাটের মধ্যে কিছু ডিফেক্ট প্রাকৃতিকভাবে চলে আসে, কারণ যখন আমরা পাটকে রেটিং করি, পচিয়ে যখন ফাইবারটা বার করি, তন্তুটা বার করি, তার কিছু প্রাকৃতিকভাবে তার মধ্যে কিছু দুর্বলতা চলে আসে। তারপরে সেই পাটটা যখন আমরা পচাই, কোথায় পচাচ্ছি তার উপরে ডিপেন্ড করেও পাটের রং যেটা, সেটা একটা গুরুত্বপূর্ণ গুণ হয়ে দাঁড়ায়।
তারপরে পাটের মধ্যে যে রুট কন্টেন্ট, যেটা বলি যে পাটের নিচের দিকে গোড়ছাল বলা হয়, সেটা অনেক সময় মোটা থাকে এবং পচনের সময় পাট গাছের ডগাটা যতটা তাড়াতাড়ি পচে যায়, গোড়াটা তত তাড়াতাড়ি পচে না। অনেক সময় কি হয়, আমরা একটা মানে সামঞ্জস্যপূর্ণ সময়ে পাটটাকে ছাড়িয়ে নিয়ে চলে আসি, তাতে কি হয়, উপরের দিকটা হয়তো ভালো পচে যায়, নিচের দিকটা পচে না। সেই নিচের দিকটাও আমরা ওটাকে রুট কন্টেন্ট হিসেবে ধরে থাকি। তো এই সব গুণমানগুলো আমরা দেখে পাটকে ওগুলোর একটা স্কোরিং সিস্টেম বলি, যে স্কোরিং সিস্টেমগুলো যোগ করে আমরা পাটকে একটা গ্রেডিং এর মধ্যে নিয়ে আসি। যেমন ধরুন 100-র মধ্যে আমরা গ্রেডিং করি। মানে আপনি বলতে চাইছেন যে পাটের এই সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যা রয়েছে তা কোনটার মধ্যে, কোন পাটটার মধ্যে কত পরিমাণ, বা একটার সঙ্গে যদি অপরটার তুলনা করি তাহলে কোনটা একটু বেশি ভালো, কোনটা একটু কম ভালো, সেই হিসাবে আপনারা একটা বলছি যে একটা কিছু ধরে নিচ্ছেন, সেইভাবে আপনারা গ্রেডিংটা করছেন, কোনটা কত মার্কস বেশি পেল। হ্যাঁ, দেখুন বর্তমান যে গ্রেডিং সিস্টেম তার মধ্যে পাটের যে শক্তি, যেটা স্ট্রেংথ বলি, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে যেটা চলে আসে ডিফেক্ট। ডিফেক্টের মধ্যে আমরা কতগুলো ধরি, যেমন মাইনর ডিফেক্ট আছে, মেজর ডিফেক্ট আছে। মেজর ডিফেক্ট যেগুলো ধরুন পাট গাছের আমরা যেগুলো বলি যে ডেস্ট ফাইবার, কিংবা ধরুন যে পাট গাছগুলো উইক হয়ে যায়, অ্যাপিয়ারেন্সের দিক দিয়ে দুর্বল হয়ে যায়। তারপরে অনেক সময় আমরা রানার বলি, যেগুলো পাটের কিছু শক্ত অংশ পাটের মিডল পোর্শন পর্যন্ত চলে আসে। বুক ছাল বলি, যেগুলো পাটের যে ফাইবার বা তন্তুর মাঝামাঝি কিছু শক্ত জায়গা থাকে, এগুলোকে আমরা মেজর ডিফেক্ট বলি। তার মধ্যে আবার অনেক সময় দেখা যায় যে পাট পচানোর সময় ভালোভাবে ধোয়া হয় না, সেক্ষেত্রে কিছুটা গাম, যেটা আমরা বলি যে আঠা জাতীয় পদার্থ পাটের মধ্যে রয়ে যায়, যেটা দেখবেন পাট শুকিয়ে গেলে পরেও পাটটা অনেকটা শক্ত শক্ত লাগে। তো এই ডিফেক্ট গুলো যদি থেকে যায়, সেটা কতটা থেকে গেল তার উপরে ডিপেন্ড করেও পাটকে একটা নাম্বারিং করা হয়। এই নাম্বারিং গুলো যখন সবগুলো জুড়ে দেওয়া হয়, জুড়ে গেলে পরে একটা টোটাল নাম্বারের উপর বেস করে আমরা একটা গ্রেডিং সিস্টেম ডেভেলপ করেছি। এই গ্রেডিং সিস্টেমেরও অনেকগুলো স্টেপ ছিল। যেমন ধরুন আমরা 1950-তে গ্রেডিং সিস্টেম প্রথম ইন্ডিয়াতে শুরু হয়েছে বিআইএস দিয়ে, তারপরে 1969-এ ওটা মডিফাইড হয়েছে। তখন ছিল ধরুন টপ, বটম, মিডল বলে বলা হতো। তারপরে ধীরে ধীরে ওটার মধ্যে চলে এলো 1987-এ এলো হ্যান্ড এন্ড আই মেথডে, যেটা অভিজ্ঞ চাষিরা পাটটাকে বুঝতে পারেন, ধরে দেখে, রং দেখে এক ধরনের গ্রেডিং করতেন, যেটা যদিও সায়েন্টিফিক না, সেটা মানুষ থেকে মানুষের মধ্যে অনেকটা, ধরুন আমি একরকম করলাম, আরেকজন আরেক রকম করলাম, ওটা অনেকটা অবৈজ্ঞানিক ভাবে হয়। তো তার উপরে চিন্তা ভাবনা করে আমাদের মানে ইনস্টিটিউট একটা সায়েন্টিফিক গ্রেডিং দেওয়ার চেষ্টা করছে, এবং সেই সায়েন্টিফিক গ্রেডিং দেওয়ার জন্য আমরা অনেকগুলো ইনস্ট্রুমেন্ট তৈরি করেছি। যে ইনস্ট্রুমেন্টগুলো সেই গুণগত বৈশিষ্ট্যগুলোই মেজার করে। ধরুন স্ট্রেংথ, আমরা পাটের স্ট্রেংথ আগে আমরা করতাম যে দুটো আঙুলের মধ্যে পেঁচিয়ে একটা জোরে টান দিলে পরে যে পাটটা খুব জোরে শব্দ হতো, আমরা বলতাম যে ওর পাটের শক্তি খুব বেশি, কিন্তু সেই গুণমানটাই এখন মেশিন দিয়ে করা হয়। সেরকম ডিফেক্টটাও আগেও যেরকম ওজন করে করা হতো, এখনো ওজন করে করা হয়, কিন্তু কালারটা আমরা আগে চোখে দেখে করতাম, এখন আমরা মেশিনে করতে পারছি। এই যে ইনস্ট্রুমেন্টাল প্রসেস গুলো, সেটা অনেক অ্যাকুরেট, এবং সেটা আপনি কলকাতায় করছেন যেটা, সেটা ত্রিপুরাতে করলেও তাই হবে, বাংলাদেশে করলেও তাই হবে, তার মধ্যে কোনো ভ্যারিয়েশন হবে না। তাহলে শ্রোতা বন্ধুরা আপনাদের বলি, আমার যদ্দূর মগজে ঢুকেছে, আপনাদেরও নিশ্চয়ই তাই। ইনস্ট্রুমেন্টাল গ্রেডিংটা তো আমরা বুঝেছি, তো ইনস্ট্রুমেন্টাল কি, খুবই সোজা ব্যাপারটা যেভাবে তুলে ধরলেন ডক্টর অভিজিৎ। বিষয়টা হচ্ছে যে জায়গায় গ্রেডিংটা যন্ত্রের মাধ্যমে হচ্ছে, যন্ত্রের মাধ্যমে ওনারা করছেন, তাই জন্য তো ইনস্ট্রুমেন্টাল গ্রেডিং। তো সেখানে হাতের মাধ্যমে পরখ করে যে রেজাল্টটা পাওয়া যেত, তার থেকে বেশি অথেন্টিক রেজাল্ট আমরা এখন পাচ্ছি ইনস্ট্রুমেন্টাল গ্রেডিং এর মধ্যে দিয়ে। কিন্তু একটা কথা ডক্টর অভিজিৎ আপনার কাছে জানতে চাইব, যে আপনি আপনার বক্তব্যে এক জায়গায় বলে গেছেন রেটিং। রেটিং শব্দের মানে কি আমি বুঝলাম না, কৃষক বন্ধুদের। রেটিংটা যখন আমরা পাট কিংবা মেস্তা গাছ থেকে পাট মানে তন্তুটা ছাড়াই, সেটা একটা আমরা বলতে পারি যে মাইক্রোবিয়াল প্রসেস। আমরা যখন মাইক্রোবিয়াল প্রসেস মানে কি? মাইক্রোবিয়াল মানে ধরুন জীবাণু, কিংবা ধরুন যে আমরা ব্যাকটেরিয়া কিংবা ফাঙ্গাস, আমরা যখন পাট গাছটাকে জলে দিয়ে দিলাম, সেই যে মাইক্রোবগুলো জলের মধ্যে থাকে,
সেটা কিছুদিন পরে ওটা একটা প্রসেস আছে। প্রথমে যখন আমরা পাট গাছটা জলে দিই, সেটা একটা ন্যাচারাল ফিজিক্যাল প্রসেস, যেটা জলটা গাছের যে কাণ্ডের মধ্যে ঢুকে যায়, গাছটা ধীরে ধীরে ফুলে যায় এবং এটা 2-3 দিন সময় লাগে। ফুলে যাওয়ার পরে ওই কাণ্ডের ওপরে কিছু কিছু জায়গায় ছিদ্র হয়ে যায়। সেই ছিদ্র দিয়ে গাছের থেকে যে খাদ্য ওটা পাশাপাশি জলের মধ্যে ছড়িয়ে যায় এবং এই জলের মধ্যে যে মাইক্রোবগুলো থাকে সেটা হঠাৎ করে বেড়ে যায় এবং সেই যে ছিদ্রগুলো দিয়ে সেই মাইক্রোবগুলো ভেতরের দিকে ঢুকে যায়। মানে আপনি বলছেন মাইক্রোবিয়াল গ্রেডিং, মানে যে ধরনের কথা, জীবাণুর কথা বললেন, তো সেই সাহায্যে যে গ্রেডিংটা হয়, আমি বিস্তারিত এই প্রসঙ্গে যাব না, একটু যদি বলেন, ছোট ছোট কয়েকটা বিষয় জানতে চাইব। কখন পাট কাটা উচিত ভালো গুণমান সম্পন্ন পাট পেতে গেলে, এবং সেই সঙ্গে অধিক ফলনও পেতে হবে, কি করব? পাট জেনারেলি আমরা বলি 100 থেকে 120 দিনের মধ্যে বয়স হলে খুব ভালো হয়। পাটের আঁশ খুব সুন্দর ছড়িয়ে মানে ছড়ানো যায় খুব ভালো করে, রং ভালো হয়। কিন্তু পাটের বয়স যখন বেড়ে যায় তখন আমরা বলি পাটের মধ্যে একটা লিগনিন কন্টেন্ট, যেটা বলি শক্ত হয়ে যায়, সেটা পচাতেও টাইম লাগে এবং তার পাটের যে রং সেটাও খারাপ হয়ে যায়। আরেকটা জিনিস যেটা বলবো, যে গ্রাম বাংলায় যেরকম যখন পাট পচানো হয়, আমাদের একটা অভ্যাস আছে, পাট গাছের উপরে আমরা মাটি দিয়ে দিই, কলা গাছের কাণ্ড দিয়ে দিই, যাতে কি হয়, কলা গাছের কাণ্ড বলুন, মাটির থেকে বলুন, ওদের থেকে একটা কালো রঙের রস বেরিয়ে পাটের রংটা কালো করে দেয়, যেটাকে আমরা শ্যামলা রং বলি। তার মানে রঙের যে গুণগত বৈশিষ্ট্য সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। পাটকে আমরা তো একটা বিশেষ গুণ সম্পন্ন হিসাবে খুব উজ্জ্বল, তাই জন্য পাটকে গোল্ডেন ফাইবার, সোনালী তন্তু বলা হয়। সোনালী তন্তু। তাহলে সোনালী তন্তু পেতে গেলে কি করতে হবে? সোনালী তন্তু পেতে গেলে আমি প্রথমে যেটা বলবো, যে পাটকে আপনারা 100 থেকে 120 দিনের মধ্যে কাটুন। পরিষ্কার জল, যেখানে জলটা আমরা বলি স্লো মুভিং ওয়াটার, ধীরে ধীরে বয়ে যাচ্ছে, এরকম জায়গায় পাটটা পচান এবং পাটের বান্ডেলগুলো জলে দেওয়ার পরে তার উপরে ওজন দেওয়ার জন্য আপনি কংক্রিট স্ল্যাব কিংবা ভারী কোনো কাঠের গুঁড়ি দিয়ে দিতে পারেন, যেখান থেকে পাটের কোনো রঙের কোনো পরিবর্তন হবে না। এবং মাঝে মাঝে ধরুন জেনারেলি কি হয়, আমাদের নর্মাল সিস্টেমে যখন পাট পচাতে প্রচুর জল লাগে, সেই সিস্টেমে আমাদের মোটামুটি 20 থেকে 21 দিন সময় লাগে এবং এই সময়ের মধ্যে আপনাকে মাঝে মাঝে একটা দুটো পাটের যে কাণ্ড বার করে দেখতে হবে পাটটা ঠিকঠাক পচলো কিনা, এবং সঠিক সময়ে আপনাকে জাগ থেকে পাটের কাণ্ডটা বার করে দেখতে হবে, নাহলে হয় বেশি পচে যাবে, নাহলে কম পচে যাবে। বেশি পচে গেলে যেটা হচ্ছে পাটের আপনার শক্তি কমে যাবে, শক্তি কমে গেলে কিন্তু পাটের গুণ একদম আপনার নষ্ট হয়ে গেল, রংটাও নষ্ট হয়ে যায় অনেক সময়। একদম একদম। তাহলে এই পাটের এই সমস্ত চারিত্রিক গুণগুলো যদি ধরে রাখা সম্ভব হয়, তাহলেই কিন্তু আমরা পাটের গুণগত মান উৎপাদন পাবো এবং বাজার দাম বেশি পাবো স্বাভাবিকভাবে। একটু যদি বলেন পাটের ব্যবহার সম্পর্কে, কেন পাটকে আমরা এত গুরুত্ব? পাটের অনেক রকম ব্যবহার হয়। আমরা এতদিন যা জানতাম, যেটা হচ্ছে পাটের বেশিরভাগ ব্যবহারই হয়, যদি আপনারা বাণিজ্যিক ভাবে দেখেন, তাহলে হচ্ছে বস্তা তৈরি করা। আর ইদানিং যেটা আরো বেশি করে হয়েছে, যেটাকে আমরা সংক্ষেপে জেডিপি বলে, জুট ডাইভার্সিফাইড প্রোডাক্ট, যেটা হচ্ছে খুব বেশি করে এখন বাজারে আসছে। আপনি পাট থেকে ব্যাগ তৈরি করতে পারেন, অলংকার তৈরি করতে পারেন, জুতো তৈরি করতে পারেন, এবং যে জিনিসের শুধু দেশীয় বাজার না, আন্তর্জাতিক বাজারেও প্রচন্ড চাহিদা আছে। কারণ হচ্ছে পাট বায়োডিগ্রেডেবল বলি, প্রাকৃতিক ভাবে ওটা নষ্ট হয়ে যায়, প্লাস্টিকে যেটা হয় না, মানে সেক্ষেত্রে কোন রকম দূষণ আসে না। একদম না, একদম না। তো এইসব ব্যবহারগুলো করা যায়। তাছাড়া আমাদের ইনস্টিটিউটে পাট থেকে অন্যান্য জিনিসও তৈরি করা হয়, যেমন ধরুন কম্পোজিট তৈরি করা হয়, তারপরে আপনার ডাইং ব্লিচিং করে কাগজ তৈরি করা হয়। সেগুলো অন্য আসপেক্ট, সেগুলো চাষি ভাইয়েরা হয়তো করতে পারবে না, তার জন্য আলাদা করে মেশিন দরকার। কিন্তু এই যে আমরা সেই প্রসঙ্গে আসছি আপনাদের ইনস্টিটিউটের কাজ সম্পর্কে, তার আগে যদি একটু কৃষক বন্ধুদের বলেন যে পাটের শ্রেণীবিন্যাস কি এবং কেন? আচ্ছা, বর্তমান যে আমাদের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের যে লেটেস্ট গ্রেডিং সিস্টেম যেটা এসছে, আমরা বলি IS 2712020, সেটাতে 5টা গ্রেডিং করা হয়েছে। আমরা যেটা তেতো পাট বলি, একটা সাদা পাট বলি, তেতো পাট আর সাদা পাট যেটা বলি, প্রত্যেকটারই 5টা করে গ্রেডিং করা হয়েছে। এর আগে গ্রেডিং সিস্টেমে আমাদের 8টা গ্রেডিং ছিল। আর সেখানে আমাদের বাল্ক ডেন্সিটি বলে একটা প্যারামিটার ছিল, সেটা আমাদের দরকার নেই বলে এখানে রাখা হয়নি। তার সঙ্গে আমাদের কিছু সাব গ্রুপও কমিয়ে দেওয়া হয়েছে। এই 5টা গ্রেডিং এর মধ্যে এই 5টা গুণমান যেটা আমরা বললাম, যে পাটের শক্তি, পাটের ডিফেক্ট
পাটের রং, ঠিক। তারপরে পাটের রুট কন্টেন্ট, সেইগুলো মিলিয়ে আমরা যে পাটগুলো যখন টেস্ট করি তার শক্তিটা কতটা সেটা ইনস্ট্রুমেন্টাল টেস্ট করে। যেমন ধরুন আমি আপনাকে একটা কথা বলি, পাটের খুব ভালো বৈশিষ্ট্যের যদি শক্তির পাট হয় তার শক্তি 25-এর উপরে হতে পারে, এবং সেই 25 যদি কোনো পাটের শক্তি হয় তাহলে তাকে আমরা 30 মার্কস দেব। তার চেয়ে যদি কম হয়, ধরুন 25 থেকে 20-র মধ্যে হলে তাকে আমরা 23 মার্কস দেব। সেরকম করে প্রত্যেকটারই একটা মার্কস দেওয়া আছে। যেমন ডিফেক্টে যদি আপনি ধরুন 0.5 ডিফেক্ট হয় পার্সেন্ট, তাহলে আমরা তাকে ম্যাক্সিমাম 25 মার্কস দেব। তার চেয়ে কম ধরুন 0.5 থেকে 1-এর মধ্যে হলে ওটাকে 20 মার্কস দেবো। এরকম মানে এইভাবে একটা ধরা আছে। হ্যাঁ, তার মধ্যে ধরুন আমরা 100 যখন টোটাল স্কোর হবে, সেটা হচ্ছে এখন এই যে নতুন বিআইএস গ্রেডিং সিস্টেমে এটাকে আমরা রেফারেন্স ধরি, কারণ এটা আমরা পাওয়া যায় না। তার নিচে যখন টোটাল 80 হবে স্কোরটা, সেটাকে আমরা বলি TD1। তার ধরুন যখন তার 60 হবে সেটাকে আমরা বলি TD2, তারপরে 40 হলে TD3, 20 হলে TD4, তার নিচে যেগুলো রয়ে যাবে তাকে আমরা বলি TD5। তাহলে মোট আপনি বলছেন এখন আমরা দেখছি মোটামুটি 5 রকমের শ্রেণী। হ্যাঁ। তো এই যে শ্রেণী বিন্যাস সেগুলো তো আপনারা করেই থাকেন, কিন্তু তার আগে একটু যদি বলেন যে পাটের শ্রেণী কিভাবে এফেক্টেড হতে পারে কৃষক বন্ধুদের এটা জানাও। আর যেটা আমি একটু আগে বললাম, 1 নম্বর হচ্ছে পাটের শ্রেণী এফেক্টেড হতে পারে। প্রথমে যদি আমরা সিড মানে পানের বীজ বপন থেকে শুরু করে আপনার ভালো রকম পরিচর্যা করা, ভালো রকমের ভ্যারাইটি সিলেকশন করা, কারণ পাটের গুণমান ভ্যারাইটির উপরে খুব ডিপেন্ড করে। তারপরে হচ্ছে আপনার মাটিতে কতটা সার দিচ্ছেন, কিভাবে গ্রো করছেন, তার মধ্যে ইন্টারকালচারাল অপারেশন আছে। ফাইনালি যখন আছে আপনি ভালোভাবে পাট তৈরি করার পরেও, ফলানোর পরেও যখন আপনি পাট কেটে নিচ্ছেন, তাকে পচাচ্ছেন কিভাবে, সেই পচানোটা খুবই দরকার। এবং ভালোভাবে আমি যেটা বললাম যে বলুন। হ্যাঁ, ধীরগতি সম্পন্ন জল যেখানে আছে, ভালো পরিষ্কার জল, সেরকম জায়গায় আপনি পাট পচাবেন। এবং পাট জাকের উপরে আপনি কোনো কংক্রিট স্ল্যাব অথবা কাঠের গুঁড়ি দেবেন, যেখান থেকে কোনো রস বেরিয়ে কাঠের রং নষ্ট করবে না। এবং আপনি পাটের বয়স 100 থেকে 120 দিনের মধ্যে হবে। ভালোভাবে পাটটাকে ছাড়িয়ে নেওয়ার পরে ভালোভাবে ওয়াশ করবেন, ধুয়ে নেবেন, যাতে তার মধ্যে কোনো রকমের আঠা জাতীয় পদার্থ না থাকে। তারপরে আপনি ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে রেখে দেবেন, দেখবেন পাটের রং এবং পাটের গুণ সবসময় সবচেয়ে ভালো হবে। ডক্টর অভিজিৎ, তাহলে আপনি বলতে চাইছেন যে পাটের এই যে কথাগুলো আপনি বললেন, তো সেইগুলো যদি কৃষক বন্ধুরা যারা পাট চাষ করেন তারা ঠিকঠাক ভাবে ফলো করেন, তাহলে ভালো গ্রেডের পাট পাওয়া সম্ভব। একদম সম্ভব। আর এটাও কি মাথায় রাখতে হবে যে শুধুমাত্র উৎপাদন নয়, শুধুমাত্র পাট চাষ করলাম পাট সেটাই সব নয় না, পাটটা কাটার পর থেকে কিন্তু পাটের বাজার দর। তাহলে আমি যেটা একটা কথা বলতে চাই যে রেটিংটা হচ্ছে, আপনি পাট লাগানোর পরে পাট কাটতেন সেটা তো একটা ব্যাপার আছে, কিন্তু রেটিং যদি আপনার ভালো না হয় আপনি ভালো পাট কখনোই পাবেন না। তাহলে কৃষক ভাইদের তো সেদিকে মনোযোগ দেওয়া উচিত। হ্যাঁ, একটু যদি পরামর্শ। একদম আপনি যেটা আমি বললাম যে পাট কাটার পরে আপনি ভালোভাবে ওটাকে জাগ দেবেন, যেরকম করে আমাদের মানে আপনাদের কৃষি সহায়তা কেন্দ্র আছে, ওখানেও গিয়ে আপনারা সাহায্য চাইতে পারেন, যেখানে পাটের জাকের উপরে কখনোই আপনি মাটি দেবেন না। কলা গাছের যে গুড়ি যেটা আমরা বলি সেটা দেবেন না, তাতে পাটের রং কালো হয়ে যায়। পাটের বয়স সবসময় আপনারা 100 থেকে 120 দিনের মধ্যে রাখবেন, এবং পাটটা ছাল ছাড়ানোর পরে আপনারা ভালোভাবে ধুয়ে নেবেন যাতে আঠা জাতীয় কিছু না থাকে। তারপরে আপনারা ভালোভাবে শুকিয়ে ওটাকে ঘরের মধ্যে রাখবেন অথবা বাজারে নিয়ে যাবেন, দেখবেন আপনার উজ্জ্বল রঙের সোনালী রঙের পাট পাবেন। তাহলে উজ্জ্বল সোনালী রঙের পাট পেতে হলে কৃষক বন্ধুরা, দুই বাংলার বন্ধুদেরই বলছি, আপনাদের কিন্তু যে কথাগুলো ডক্টর অভিজিৎ বললেন, তো সেদিকে বেশি মনোনিবেশ করতে হবে। শুধু চাষ করলেই হলো না ভাই, চাষ করে বাড়িতে কি আনবেন, রিটার্ন তো চাই। তাহলে কিন্তু আপনাদের এই পরামর্শ, বিশেষজ্ঞ যে পরামর্শ দেওয়া হলো, তা অবশ্যই অবশ্যই মেনে চলবেন। কারণ ভালো পাটের বাজার দাম পেতে গেলে আপনাকে মানে সেই রকম কোয়ালিটি বা গুণগত মানসম্পন্ন পাটের উৎপাদন এবং তার পরবর্তী সময়ে তার হারভেস্টিং করার পরেতে গ্রেডিং, রেটিং যে কথাগুলো বলা হলো সেগুলো কিন্তু মেনে চলতে হবে। তো একটু ডক্টর অভিজিৎ আপনার কাছে জানতে চাইব যে বিআইএস গ্রেডিং বলা হয় জুটের ক্ষেত্রে, বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন। বিআইএস হচ্ছে আমাদের দেশের একটা মানে স্ট্যান্ডার্ড, যারা বিভিন্ন ক্ষেত্রে স্ট্যান্ডার্ড তৈরি করে, যেটা দিয়ে ধরুন আমরা পাটের ক্ষেত্রে বিআইএস IS
271 200 যেটা বলি 2020 বেরিয়েছে। তারপরে এই যে বিআইএস গ্রেডিং এবার যেটা বেরিয়েছে সেটাতে ইনস্ট্রুমেন্টাল গ্রেডিংও অ্যাড করা হয়েছে, যেই জন্য তার উপর সংযুক্ত করা হয়েছে। হ্যাঁ, তার আগে আমরা যেটা করতাম হ্যান্ড এন্ড আই টেকনিক, যেটা বলতাম যে চোখে দেখা এবং হাত দিয়ে অনুভব করার মধ্যে। এবার প্রথমে ওটা ইনস্ট্রুমেন্টাল গ্রেডিংটা জোড়া হয়েছে। আরেকটা কথা আমি চাষি ভাইদের বলতে চাই, যেটা হচ্ছে আমাদের ইনস্টিটিউট অনেক ডিজিটাল মেশিন ডেভেলপ তৈরি করেছে, যেটা হয়তো আগামী দিন আমাদের বিআইএস অলরেডি ওটা নিয়ে রিভিউ শুরু করে দিয়েছে। হয়তো 1 বছরের মধ্যে ওই মেশিনগুলো চলে আসবে, যে ডিজিটাল গ্রেডিং মেশিন, সেটা দিয়ে আপনি আরো সঠিকভাবে পাটের গুণমান বিচার করতে পারবেন। নিশ্চয়ই আপনার ইনস্টিটিউট সম্পর্কে তো একটু জানতে চাইবই আমরা, কারণ আপনার ইনস্টিটিউট হচ্ছে ভারতীয় কৃষি গবেষণা অনুসন্ধান পরিষদের অন্তর্গত একটা ইনস্টিটিউট। তার মানেই হচ্ছে আপনাদের ইনস্টিটিউটের একটা কিন্তু ওই গ্রেডিং রয়েছে, যে কথাটা বলছিলেন সেটা নিশ্চয়ই আশা করতে পারি গোল্ড অ্যান্ড ফাইবারের মতো। তো সেই জন্য একটু যদি বুঝিয়ে বলেন যে আপনাদের ইনস্টিটিউট পাট সম্বন্ধে কি কাজ করছে, এবং বিশেষভাবে যদি গ্রেডিং বিষয়ে বলেন। আমরা পাটের মোটামুটি পোস্ট হারভেস্ট টেকনোলজি মোটামুটি সবটাই আমরা করি। যেমন ধরুন, আমরা রেটিং কিভাবে ভালো করে করতে পারি তার উপর আমরা কাজ করছি। আর বর্তমানে যেটা আমরা গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের জন্য বৃষ্টি কম হয়ে যাচ্ছে, তার জন্য আমরা কম জলে কি করে ভালো পাট উৎপাদন করা যায় তার উপরে অনেক ভালো কাজ করেছি। বর্তমানে আমরা নিনফেড সাথী বলে একটা অ্যাক্সেলেরেটর তৈরি করেছি, যেটা দিয়ে আপনি অনেক আগে যেটা আমাদের 21 দিনে পাট পচে যেত, এখন 10 দিন আমরা পাট পচাতে পারছি। সেরকম করে আমরা রিবোনার ডেভেলপ করছি, যেটা দিয়ে আপনার সেই 10 দিনে পাট পচে যায়। এতে আপনি সময় কম লেগে গেল, জলও কম লেগে গেল। তাছাড়া পাট থেকে আমরা অনেক জিনিস তৈরি করি, যেরকম যেটা আমি কিছুক্ষণ আগে বললাম জেডিপি। আমাদের ইনস্টিটিউটে অনেক ট্রেনিং দেওয়া হয় পাট থেকে, যেমন ব্যাগ তৈরি করা, তারপরে অর্নামেন্টস তৈরি করা, অলংকার তৈরি করা, তারপরে ব্রেড তৈরি করা। এই কথাগুলো আসছে, যে কথাগুলো বললেন সেগুলোকে সাধারণত ভাবে আমরা পাটের বৈচিত্র্যকরণের কথা বলছি, তো ডাইভার্সিফিকেশন অফ জুট। তো সেই ক্ষেত্রে কি ধরনের কি সহযোগিতা আপনারা করছেন, যাতে করে কেউ যদি আগ্রহী হয়ে ট্রেনিং এর ব্যবস্থা নিশ্চয়ই একদম আছে, সেটা যদি আমাদের ইনস্টিটিউটে ট্রান্সফার অফ টেকনোলজি বলে একটা ডিভিশন আছে, যারা এই ট্রেনিং গুলো চাষি ভাইদের দেন। এবং 2 রকমের ট্রেনিং আছে। একটা হচ্ছে আমরা বলি সেলফ স্পন্সর ট্রেনিং, যেটা হচ্ছে যে চাষি ভাইরা নিজেরাই নিজেদের জন্য পয়সা দিয়ে ওখানে ট্রেন্ড হতে পারেন। আরেকটা হচ্ছে আমাদের ইনস্টিটিউট থেকে পয়সা দিয়ে চাষি ভাইদের ট্রেনিং দেয়, সেক্ষেত্রে চাষি ভাইদের টাকা পয়সাও দেওয়া হয়। আরেক স্টাইপেন্ড সহ। একদম, ওটা কখনো কম দিনের জন্য ট্রেনিং দেওয়া হয় কোনো একটা পার্টিকুলার বৈশিষ্ট্য কাজের উপরে, আর কখনো ধরুন 1 মাসের ট্রেনিং দেওয়া হয়, যাতে চাষি ভাইদের ট্রেনিং দিয়ে ওই একটা জিনিসের উপরে ওনাকে অভিজ্ঞ বানিয়ে দেওয়া হয়। এরকম অনেক চাষি ভাই বর্তমানে ওরা ভালো ব্যবসা করছেন জুট ডাইভার্সিফাইড প্রোডাক্টের উপরে। আপনি একজন ডিভিশন অফ কোয়ালিটি ইভালুয়েশন এন্ড ইমপ্রুভমেন্ট, যে পাটের এই যে গুণগত মান একটা নির্ধারণ করা, পর্যালোচনা করা, মূল্যায়ন করা এবং তার উৎকর্ষতা বিধান করা, এইরকম একটা বিভাগীয় প্রধান। আপনি আমাদের এখানকার কৃষক ভাইদের কি দেখছেন, তারা কতটা সচেতন আর কি করা উচিত তাদের? আমি যেটা বলবো যে আমাদের চাষি ভাইদের কতগুলো জিনিস নজর দেওয়া উচিত, যেটা হচ্ছে আপনারা পাট যখন পচাবেন তখন আপনারা পাটের বয়সটা অবশ্যই দেখবেন। আর 2 নম্বর হচ্ছে পচানোর সময় পাট গাছের উপরে কখনোই মাটি দেবেন না, কিংবা কলা গাছের গুঁড়ি দেবেন না। আর 3 নম্বর হচ্ছে পাট ধোয়ার পরে আপনারা ভালো করে ওটাকে 2-3 বার ধুবেন, যাতে ওটার মধ্যে কোনো আঠা জাতীয় পদার্থ থেকে না যায়। তার থেকে আপনারা যেটা হবে যে সুন্দর উজ্জ্বল পাট পেতে পারেন। এবং যেটা আমি বলতে চাই যে আমাদের দেশে এমএসপি যেটা জুটের জন্য হয়, 2022-23 যে এমএসপি ছিল 4,750 টাকা, যেটা TD3 গ্রেডের পাট আমরা বলি, বর্তমানে 2023-এ ওটা 5,050 টাকা হয়েছে। এবং এই গ্রেডের সঙ্গে পাটের দাম খুব জড়িত। এই জন্য আমি সব চাষি ভাইদের বলবো, আপনারা গ্রেডটা বাড়ানোর জন্য আপনারা যা যা করতে হয় সেই জিনিসটা অবশ্যই করবেন, যাতে আপনারা আপনাদের
পাট শস্য থেকে আপনারা বেশি। কৃষক বন্ধুরা, আমরা কথা বলছিলাম পাট ও মেস্তার ইনস্ট্রুমেন্টাল গ্রেডিং, অর্থাৎ যন্ত্রের সাহায্যে কি ধরনের গ্রেডিং করলে পরে অবশ্যই ভালো লাভ পেতে হলে আমরা কি করব এ বিষয়ে আলোচনা করছিলাম। আর বিশেষজ্ঞের পরামর্শ দিলেন আজকে আইসিএআর, যেমন বলছিলাম ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার অ্যান্ড রিসার্চের অন্তর্গত নিনফ্যাক্ট, অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাশনাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির গুণগত মূল্যায়ন বিভাগের বিভাগীয় প্রধান এবং মুখ্য বিজ্ঞানী ডক্টর অভিজিৎ দাস।